আসসালামু আলাইকুম। ভারতের পক্ষ থেকে যখনই যে দাবি করা হয়েছে বাংলাদেশের কাছে, ভারতের পক্ষ থেকে যখনই যে চাহিদা পেশ করা হয়েছে, আমরা তো জানি যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তখনই তা পূরণ করার জন্য একটা মরিয়া ভাব আমরা লক্ষ্য করেছি। কখনো তা পূরণ করতে গিয়ে কার্পণ্যতা আমরা দেখিনি। ভারতের চাহিদা মতোই বাংলাদেশের রেলপথ, সড়কপথ এবং নদীপথের ট্রানজিট সুবিধা দেওয়া হয়েছে। ভারতের কারণেই আগরতলা, আখাউড়া যে রেল চলাচল ব্যবস্থা সেটি শুরু করা হয়েছে। মংলা বন্দর, চট্টগ্রাম বন্দরকে ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে ভারতের বিভিন্ন ব্যবসায়িক স্বার্থে, এবং ভারতের স্বার্থে যখন যেটি প্রয়োজন তখন ভারত ঠিকই আদায় করে নেয়। আর বাংলাদেশের যেই চাওয়াগুলো, তিস্তার পানি থেকে শুরু করে আরও নানান অমীমাংসিত বিষয় রয়েছে, সেগুলো তো সারা বছর ধরে আলোচনা হচ্ছে, সেগুলো এখানে উল্লেখ না করাই ভালো। বিষয়টি হচ্ছে এই কথাগুলো এই কারণে বলছি যে ভারতের পক্ষ থেকে এখন এই মুহূর্তে নতুন করে একটি দাবি উঠেছে, তা হচ্ছে বাংলাদেশের একেবারে উত্তরের যে অঞ্চলটি, তেঁতুলিয়াকে করিডোর হিসেবে ব্যবহার করতে চায় তারা, এবং এটি নাকি তাদের অধিকার। ভারতবাসীর পক্ষ থেকে এমনই দাবি উঠেছে। ভারতের যে লোকসভা নির্বাচন শুরু হতে যাচ্ছে একদিন পর থেকে, 19 এপ্রিল থেকে প্রায় মাসেরও বেশি সময় ধরে যে নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচনকে সামনে রেখে এই দাবিটি বিজেপির যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, বিশেষ করে ভারতের জলপাইগুড়িতে এবং কোচবিহারে, তারা এই দাবিটি খুব জোরে সোরে তুলছেন। বিজেপি যদি আবারও ক্ষমতায় আসে তাহলে নরেন্দ্র মোদী যে কোনোভাবে এই দাবিটি আদায় করে ছাড়বে, যেহেতু তাদের অধিকার। আমাদেরও মনে হয় যদি অধিকার হয়েই থাকে তাদেরকে এই দাবি পূরণে খুব বেশি বেগ পেতে হবে না। এখন বিষয় হচ্ছে যে কেন তারা তেঁতুলিয়াকে করিডোর হিসেবে ব্যবহার করতে চাইছে। কারণটি হচ্ছে পশ্চিমবঙ্গের একেবারে উত্তরের যে বিস্তীর্ণ এলাকা, জলপাইগুড়ির বিস্তীর্ণ এলাকার সঙ্গে পশ্চিমবঙ্গের কলকাতার সরাসরি একটি যোগাযোগ স্থাপিত হবে। এখন এই মুহূর্ত পর্যন্ত জলপাইগুড়ি বা কোচবিহারের বিভিন্ন অঞ্চলের মানুষকে শিলিগুড়ি পার হয়ে দীর্ঘ পথ পাড়ি দিয়ে কলকাতায় যেতে হয়। আর যদি তেঁতুলিয়ার 4.25 কিলোমিটার পথ তারা করিডোর হিসেবে ব্যবহার করতে পারে, তাহলে জলপাইগুড়ির সঙ্গে কলকাতার যে দূরত্ব 100 কিলোমিটার পথ কমে আসবে। এতে করে খরচ কমবে, সময়ও বাঁচবে। তারা বলছেন যে যেহেতু নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনার মধ্যে একটা অন্যরকম সম্পর্ক স্থাপিত হয়েছে, আওয়ামী লীগের সঙ্গে বিজেপির সঙ্গে স্মরণকালের সর্বোচ্চ ভালো সম্পর্ক বজায় রয়েছে, সেহেতু তাদেরকে এই অধিকার, তারা অধিকার বলছে, এই জন্য আমিও এই শব্দটি করছি, এই জন্য তাদেরকে খুব বেশি কষ্ট করতে হবে না। তারা যে কথাগুলো বলছে একেবারেই কি অসত্য বা অবাস্তব কিছু হয় না। আমরা তো দেখে আসছি গত কয়েক দশক ধরে ভারত যা চাইছে তাই হচ্ছে, যা চাইবে সেটিও যে হবে এটি আমরাও বিশ্বাস করি, অন্তত এখন পর্যন্ত। এবং 7 জানুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে যা দেখছি আমরা, তাতে করে এই বিশ্বাস মানুষের মনে বদ্ধমূল হয়েছে যে ভারত যা চাইবে আওয়ামী লীগ সরকার তাই দেবে। যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে যে কেন আমরা ভারতের এই দাবিটি পূরণ করব? বাংলাদেশের সমস্যা কোথায়? বিষয়টি হচ্ছে যে এর সঙ্গে বাংলাদেশের ভৌগোলিক অখণ্ডতা জড়িত, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্ন জড়িত। ভারতের দাবির কাছে, ভারতের সুযোগ সুবিধার কাছে বাংলাদেশের ভৌগোলিক অখণ্ডতা কিংবা বাংলাদেশের সার্বভৌমত্ব কি খুব বড় কোনো প্রশ্ন? আমি এটি একেবারে এক কথায় নাও বলবো না, হ্যাঁও বলবো না, যেহেতু বিষয়গুলো খুবই বিতর্কিত অবস্থায় রয়েছে। এবং বাংলাদেশের পণ্য বর্জনে, ভারতের পণ্য বর্জনের আন্দোলনকে কেন্দ্র করে ভারতের পত্রপত্রিকাতে যেভাবে লেখালেখি হচ্ছে, তাতে বিষয়গুলো আমাদেরকে খুব আতঙ্কিত করে তোলে। তারা এমন কথা বলছে যে ভারতের পণ্য বর্জনের যে আন্দোলনটি বাংলাদেশে চলছে তা প্রতিরোধ করার জন্য শেখ হাসিনা নাকি যুদ্ধ শুরু করেছেন। তারা এই ধরনের শব্দ, এই ধরনের বাক্য কিভাবে ব্যবহার করতে পারেন? আর ভারতের স্বার্থে যে বাংলাদেশ সরকার যে কোনো কিছু দিতে প্রস্তুত, নিশ্চয়ই আমি এখানে একেবারেই সাথে সাথে এক বাক্যে বলে ফেলবো যে বাংলাদেশের অখণ্ডতা বিকিয়ে দিতে প্রস্তুত, বাংলাদেশের সার্বভৌমত্ব প্রশ্নে যতই বড় প্রশ্ন হয়ে দাঁড়াক না কেন সেইটিকে
বাংলাদেশ সরকার ভ্রুক্ষেপ করে না, আমি সে ধরনের কথা বলছি না। তবে আমরা জানি যে বাংলাদেশের যত ক্ষতিই হোক না কেন, ভারতের সাথে বাংলাদেশ সরকার সবসময় তা করে যাচ্ছে। একটা এক্সাম্পল যদি আমার জায়গা থেকে দিই, আপনাদের নিশ্চয়ই মনে আছে এই রিপোর্টটি খুব বেশি চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি করেছিল বাংলাদেশে। আমার নিজের করা একটি রিপোর্ট 2011 সালে ভারতের ত্রিপুরাতে একটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য পশ্চিমবঙ্গ থেকে যে নির্মাণ সামগ্রী নেওয়া হচ্ছিল, যেহেতু ত্রিপুরাতে পশ্চিমবঙ্গ থেকে মালামাল ক্যারি করতে গেলে দীর্ঘ সময়ের প্রয়োজন, সেখানে শর্ট টাইমে কি করা হলো, পশ্চিমবঙ্গ থেকে মালামাল আনা হলো নদীপথে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দরে। সেখানে মালামাল আনলোড করে সেগুলো পুনরায় লোড করা হচ্ছিল দিনের পর দিন ধরে বিশাল আকার একের পর এক ট্রেলারে করে। সেই ট্রেলারগুলো ব্রাহ্মণবাড়িয়ার যে পথগুলো সেগুলো মারিয়ে বাংলাদেশের যে একটি ঐতিহাসিক এবং ঐতিহ্যবাহী নদী রয়েছে তিতাস নদী, সেই তিতাস নদীর বুক চিরে বাঁধ নির্মাণ করা হলো। সেই তিতাস নদীর উপরের বাঁধ দিয়ে ট্রেলারগুলো পাড়ি দিয়ে আখাউড়া স্থলবন্দর পার হয়ে ত্রিপুরায় প্রচ্ছদ ছিল। এবং এর জন্য ব্রাহ্মণবাড়িয়ার রাস্তাঘাট ভেঙে সেখানে যে প্রকৃতিগত বিপর্যয় দেখা দিল, তার মাসুল এখনও গুনতে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াকে, এবং একই সঙ্গে একটা নদীকে মেরে ফেলা হলো। এই যে ভারতকে পরীক্ষামূলকভাবে ট্রানজিট সুবিধা দেওয়া হলো একটি বিদ্যুৎ কেন্দ্রের মালামাল বহনের জন্য, আর সেখানে তারা যদি করিডোর চাই স্থায়ীভাবে, তাতে তো অবাক হওয়ার কিছু নেই। এখন বিষয় হচ্ছে যে যেহেতু আগামী লোকসভা নির্বাচনে, আগামী বলতে 19 এপ্রিল থেকে যে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, তার মধ্য দিয়ে যদি নরেন্দ্র মোদী আবারও ক্ষমতায় আসে, বিজেপির নেতারা যেই শব্দগুলো উচ্চারণ করছেন খুব জোরে সোরে, যে বিজেপি আবার ক্ষমতায় এলে শেখ হাসিনার কাছ থেকে এটুকু বুঝে নেওয়া বা তাদের দাবি পূরণ করা খুব বেশি কষ্টসাধ্য হবে না, আমাদেরও তেমনটি মনে হয়। খুব বেশি কষ্টসাধ্য সম্ভবত বিজেপি সরকারকে করতে হবে না, কষ্ট করতে হবে না, তাতে বাংলাদেশের যতই সমস্যা হোক না কেন। তার কারণ একের পর এক ভারতের বুঝ, ভারতের যে চাহিদা, ভারতের যে দাবি, সেগুলো তো মেটানো হচ্ছে, অথচ আমরা তিস্তার এক ফোঁটা পানি পাই না আমাদের ন্যায্য হিস্সার মতো। এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, ভালো থাকুন সবাই।